Dear students, good evening. I am Arif Moinuddin Khan, Assistant Professor of English, Government City College, Chattogram. Today I will take class on Unit 2, Lesson 3. The name of the lesson is Scientific Breakthroughs We Are Waiting for. This lesson deals with some miraculous inventions that science is likely to accomplish in the coming days. Let's start reading the lesson. প্রথমে আমরা তোমার কিছু শব্দের মিনিং বলবো। দেখো, ব্রেক থ্রো শব্দটা আমাদের লেসনের যে টাইটেল সেখানে আছে। ব্রেক থ্রো মানে গুরুত্বপূর্ণ সাফল্য। তোমরা যারা ক্রিকেট খেলা দেখে থাকো সেখানে দেখবে কোনো একটা গুরুত্বপূর্ণ উইকেট যখন পায় কোনো বোলার, বলে এই বোলার একটা ব্রেক থ্রো দিয়েছেন দলকে। ডেফিনিশনের সচরাচর ডেফিনিশন বলতে আমরা সংজ্ঞা বুঝি, কিন্তু সায়েন্টিফিক ডিভাইসের ক্ষেত্রে ডেফিনিশন বলতে হচ্ছে সুস্পষ্টভাবে রূপরেখা দেখবার শক্তি, অর্থাৎ কোনো একটা সায়েন্টিফিক ডিভাইসে বা তুমি যদি কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পাও, যেটা যত বেশি স্পষ্টভাবে দেখতে পাই আমরা ওই সায়েন্টিফিক ডিভাইসটার মাধ্যমে, আমরা বলি সেটাকে তত বেশি হাই ডেফিনিশনের ডিভাইস বা হাই রেজুলেশনের ডিভাইস। সাবস্টেন্স অর্থ হচ্ছে কোনো কিছুর গুরুত্বপূর্ণ অংশ। অর্গানিজম জীবসত্তা, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে অর্গানিজম বলা হয়, তাদের অস্তিত্বটাকেই অর্গানিজম। জেনেটিক জিনগত বা বংশগতি সম্বন্ধীয়, তোমার জিনগত বৈশিষ্ট্য প্রত্যেক মানুষের মধ্যে আছে। ধরো আমরা যে আমাদের পূর্বপুরুষদের থেকে যে বাবা বা দাদা দাদি বিভিন্ন জন থেকে যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য পাই সেগুলোকে আমরা বলি জেনেটিক ক্যারেক্টারিস্টিক। জিন থেকে জেনেটিক শব্দটা এসেছে। ইনফ্যান্সির একটা অর্থ হচ্ছে একেবারে মানে একটা নবজাতকের একটা বাচ্চা জন্ম নেওয়ার পর তার যে প্রথম দিকের অবস্থা সেটাকে ইনফ্যান্সি, একটা কয়েক সপ্তাহ পর্যন্ত তাকে ইনফ্যান্ট বলা যাবে, অর্থাৎ তার ইনফ্যান্সি কতদিন এটা এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এখানে ইনফ্যান্সি বলতে বোঝাচ্ছে কোনো কিছুর উন্মেষকাল বা শুরুর সময়। প্রোটোটাইপ, মূল নমুনা বলতে অর্থাৎ কোনো কিছু একেবারে প্রথম কোনো কিছু আবিষ্কার করতে গিয়ে প্রথম যে আবিষ্কারটা সেটাই হচ্ছে প্রোটোটাইপ। হেবিটেশন বাসস্থান, স্পেস মহাশূন্য। কলোনাইজ করা মানে উপনিবেশ স্থাপন করা, যেমন একসময় ব্রিটিশরা আমাদের ভারতীয় উপমহাদেশে কলোনি স্থাপন করেছিল, অর্থাৎ আমাদেরকে কলোনাইজ করেছিল। অ্যাচিভেবল অর্জনযোগ্য, অ্যাচিভ থেকে অ্যাচিভেবল। ব্যারিয়ার অর্থ বাঁধা। রিনিউয়েবল অর্থ নবায়নযোগ্য। রিনিউ মানে নবায়ন করা। তোমরা শুনে থাকবে পাসপোর্ট বা লাইসেন্সের একটা নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে যেটা রিনিউ করে, নবায়ন করে, সেটা থেকে আসছে রিনিউয়েবল। নাসা এটা একটা অ্যাব্রিভিয়েশন, এটার ইলাবোরেশন হচ্ছে এন দিয়ে ন্যাশনাল, এ দিয়ে অ্যারোনটিক্স, তারপরে আবার এতে অ্যান্ড, তারপর এস দিয়ে স্পেস, এ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন। এটা যুক্তরাষ্ট্রের একটা মহাকাশ গবেষণা সংস্থা। আসো আমরা এবার টেক্সট পড়া শুরু করি। Science has grown up rapidly over the past few centuries. গত কয়েক শতকে বিজ্ঞান খুব দ্রুতভাবে অগ্রসর হয়েছে। মেকিং থিংস পসিবল দ্যাট ওয়ার ওয়ান্স কনসিডার্ড কমপ্লিটলি ইম্পসিবল। যে জিনিসগুলোকে একসময় সম্পূর্ণরূপে অসম্ভব বলে মনে করা হতো, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করা হতো সেগুলিকে বিজ্ঞান কী করেছে, সম্ভবপর করেছে। সায়েন্স হ্যাজ ডান এ লট টু কিউর মেনি অফ আওয়ার ওয়ার্ল্ডলি ট্রাভেলস। আমাদের অনেকগুলো বৈশ্বিক সমস্যার সমাধানে বিজ্ঞান কাজ করেছে। বাট ওয়ান থিং অ্যাবাউট সায়েন্স ইজ দ্যাট ইট ইজেন্ট পারফেক্ট। কিন্তু বিজ্ঞানের ব্যাপারে একটা বিষয় হচ্ছে এটা শতভাগ শুদ্ধ না। পারফেক্ট বলতে একেবারে নিখুঁত, শতভাগ শুদ্ধ। অ্যান্ড নেভার উইল বি, এবং সেটা সম্ভবও না। কেন সম্ভব না? দ্য রিজন ফর দিস ইজ দ্যাট দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন সায়েন্স। বিজ্ঞান কেন পারফেক্ট না? কারণ বিজ্ঞানের শেষ কথা বলতে কিছু নেই,
তোমরা যেমন নাকি শুধু যদি মোবাইল সেটের উদাহরণ দিই, এক সময় মোবাইল সেট ছিল মানে অনেক বড় বড় সেট ছিল, অ্যান্টেনা ছিল। পরবর্তীতে মোবাইল সেটের আকার ছোট হয়ে আসে, এরপরে অ্যান্ড্রয়েড সেট আসে, এবং তোমরা দেখতেছো কিছুদিন যেতে যেতে না যেতে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো নতুন নতুন তোমার অ্যাক্টিভিটিস দিয়ে, নতুন নতুন সুযোগ সুবিধা দিয়ে নতুন নতুন ফাংশানের সেট বের করে। এইভাবে বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। একসময় টেলিভিশন ছিল একরকম গোলাকার সিআরটি টিভি যেটা বলা হতো, এরপর আসলো তোমার এলসিডি টিভি, এখন আর আসলো এলইডি টিভি। এইভাবে তো যার কারণে কোনোটা পারফেক্ট বলা হয় না সায়েন্সে, যেহেতু নতুন নিত্য নতুন পরিবর্তন ঘটে। তো এখানে আমরা এমন কিছু আবিষ্কার নিয়ে এখন আলোচনা করব যেগুলো এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি, কিন্তু ভবিষ্যতে বিজ্ঞান আবিষ্কার করবে বলে আশা করা হচ্ছে, যার কারণে বলা হচ্ছে সায়েন্টিফিক ব্রেক থ্রোস উই আর ওয়েটিং ফর। এটা হচ্ছে পার্ট 1, এরকম আলোচনা আরও কয়েকটা আছে। প্রথম ব্রেক থ্রো বা গুরুত্বপূর্ণ সাফল্য যেটা বিজ্ঞান সব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, তার নাম হচ্ছে ডিএনএ কম্পিউটার। এমনিতে ডিএনএ হচ্ছে আসলে জীবদেহের একটা বিষয়। ডিএনএর ইলাবোরেশন হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখানে কম্পিউটার বলা হচ্ছে যে কারণ ডিএনএতে যেমন আমরা অনেক কিছু ডিএনএ, একটা মানব দেহের অনেক কিছু, অনেক রেকর্ড ডিএনএতে যেমন সংরক্ষিত থাকে, ডিএনএ কম্পিউটারে এরকম অনেক কিছু সংরক্ষিত রাখবে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ডিএনএ কম্পিউটার। ইমেজিন হ্যাভিং অ্যান আইপড এক ধরনের ডিভাইস, তোমরা জানো। বলা যায় এমন একটা আইপডের কথা কল্পনা করো, ক্যাপেবল অফ, যেটা সক্ষম হোল্ডিং থাউজেন্ড অফ ইয়ার্স অফ হাই ডেফিনিশন ভিডিও। এমন একটা আইপডের কথা কল্পনা করো যেটি নাকি হাজার হাজার বছর ধরে তোমার উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিডিও সংরক্ষণ করতে পারবে। A DNA computer would make our device very possible. একটা ডিএনএ কম্পিউটার যদি আবিষ্কৃত হয় তাহলে এই ধরনের একটা ডিভাইসে আসবে যেটা হাজার হাজার বছর ধরে এমন কিছু ভিডিও সংরক্ষণ করে রাখবে যে খুবই স্পষ্টভাবে থাকবে। হাই ডেফিনেশন ভিডিও মানে যে ভিডিওগুলো খুবই স্পষ্ট। ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ। ডিএনএ হচ্ছে এমন একটা সাবস্টেন্স মানে গুরুত্বপূর্ণ অংশ। ডিএনএ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বস্তু যেটা নাকি জীবিত সত্তাগুলো অর্থাৎ মানুষ বা অন্যান্য জীব ব্যবহার করে টু স্টোর জেনেটিক ইনফরমেশন। ওই যে বংশগতি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য জমা রাখার জন্য জীবসত্তাগুলো এই ডিএনএ ব্যবহার করে। হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট ইট ইজ এক্সট্রিমলি এফিসিয়েন্ট। ডিএনএর ব্যাপারে যে বিষয়টা ডিএনএর যে বিশেষত্বটা সেটা হচ্ছে এটা খুবই দক্ষ হয় ইট কামস টু স্টোরিং ইনফরমেশন ইন এ লিমিটেড স্পেস। সামান্য অংশে মানে অনেকগুলো তথ্য জমা রাখার প্রশ্ন যখন আসে সেক্ষেত্রে ডিএনএটা খুবই দক্ষ, অর্থাৎ অল্প জায়গায় অনেক তথ্য আটাতে পারে। জাস্ট 1 milligram অফ ডিএনএ ইজ ক্যাপাবল অফ হোল্ডিং অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পুরো পৃথিবীতে ছাপানো 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 অবস্থায় যে তথ্যগুলো আছে এগুলোকে যদি তুমি চাইলে 1 মিলিগ্রাম ডিএনএর মধ্যে এগুলোকে সংরক্ষণ করতে পারো। ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। কম্পিউটিং মানে গণনা হিসাব, অর্থাৎ এই যে আমরা ডিএনএ কম্পিউটার কথা বলতে এটা এখনও শুরুর দিকে, ইনফ্যান্সি প্রারম্ভিক কাল। উইথ প্রোটোটাইপ সাসেস মায়া 2, মানে প্রোটোটাইপ মানে হচ্ছে মূল নমুনা, অর্থাৎ এখনও মূল একটা যে প্রথম যে নমুনাটা তৈরি করছে সেটার নাম দেওয়া হচ্ছে মায়া 2, অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট। মায়া 2টা কী করতেছে, এখনও শুধু ধারণাটা অর্থাৎ ডিএনএ কম্পিউটারটা কীভাবে রকম হতে পারে সেই ধারণাটা প্রদর্শন করতেছে, এটা এখনও কোনো অ্যাক্টিভিটিস প্রদর্শন করতে পারতেছে না। অর্থাৎ এটা আস্তে আস্তে ডেভেলপ যদি হয়, যদি সাফল্য আসে তাহলে এটা এক পর্যায়ে পরিপূর্ণতা লাভ করবে। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্ট, এটা যেটা বলা হচ্ছে ডিএনএ কম্পিউটার অর্থাৎ ডিএনএর যে কার্যক্রম সেটা যদি তোমার পরিপূর্ণতা পায়, কম্পিউটার উইল বিকাম ক্যাপেবল অফ হোল্ডিং অ্যামাউন্টস অফ ইনফরমেশন। কম্পিউটার এত এত তথ্য ধরে রাখার মতো ক্ষমতা অর্জন করবে দ্যাট আর হার্ড টু ইমেজিন বাই টুডেজ স্ট্যান্ডার্ড। আজকের অবস্থা দিয়ে যেগুলোকে কল্পনা করা সম্ভব না, অর্থাৎ বর্তমানের কম্পিউটারগুলো যে পরিমাণ তথ্য রাখতেছে সেই অবস্থা দিয়ে কল্পনা করা যাবে না ভবিষ্যতে ডিএনএ কম্পিউটার কী পরিমাণ তথ্য জমা রাখবে। অর্থাৎ এটা
অকল্পনীয় এখনও, ক্ষমতার কতটুকু হবে। পার্মানেন্ট মুন বেস, বেস মানে ঘাঁটি, আবাস। এভার সিন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন ইন স্পেস ওয়াজ ফার্স্ট ইমেজিনড। তোমার প্রথম যখন মহাশূন্যে মনুষ্য বসতি স্থাপনের কথা ভাবা হয়েছিল, ইট ওয়াজ থট দ্যাট, ভাবা হয়েছিল যে দ্য মুন উড বি দ্য ফার্স্ট অবজেক্ট টু বি কলোনাইজড, মানে চাঁদকেই প্রথম, মানে চাঁদকে তোমার উপনিবেশে পরিণত করাটাই সবচেয়ে মানে সম্ভবপর মনে হয়েছিল, যেহেতু ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ, যেহেতু পৃথিবীর সবচেয়ে কাছে হচ্ছে চাঁদ। মূলত চাঁদ আমরা জানি পৃথিবীর একটা উপগ্রহ। ইন 1969 হোয়েন ম্যান ফার্স্ট ওয়াকড অন দ্য মুন, 1969 সালে মানুষ যখন চাঁদে প্রথম পা রাখলো, আ পার্মানেন্ট কলোনি সাডেনলি অ্যাপিয়ার টু বি ভেরি অ্যাচিভেবল। হঠাৎ করে একটা স্থায়ী উপনিবেশ অর্জনযোগ্য বলে সম্ভব হলো। তার মনে হলো যে চাঁদে আসলেই একটা মনুষ্য বসতি স্থাপন করা সম্ভব হবে। হাউএভার ফর এ ভ্যারাইটি অফ রিজনস, বোথ ইকোনমিক্যাল অ্যান্ড টেকনিক্যাল, যাই হোক বেশ কিছু কারণে, সেটা অর্থনৈতিক আছে এবং প্রযুক্তিগত আছে, দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পটেড। এই প্রকল্পটা নিয়ে আর সত্যিকার অর্থে চেষ্টা করা হয়নি। প্রকল্প মানে একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে কোনো কাজকে আমরা প্রকল্প বলি। হাউএভার নাসা কারেন্টলি, নাসার তো যেটা বলেছিলাম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা, যেটা পৃথিবীর সেরাই বলা যায়, সেরা একটা মহাকাশ গবেষণা সংস্থা। বর্তমানে নাসা পরিকল্পনা করছেন টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড বাই 2024। নাসার বর্তমানে একটা পরিকল্পনা আছে যে 2024 সালের মধ্যে তারা চাঁদে একটা ঘাঁটি বা বসতি স্থাপন করবে। দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এসা, অলসো হ্যাজ প্ল্যান্স টু কনস্ট্রাক্ট আ মুন বেস বাই 2025। এদের একটা পরিকল্পনা আছে 2025 সালের মধ্যে চাঁদে একটা ঘাঁটি স্থাপন করবে। জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো ইজ হ্যাভ প্ল্যান্স টু হ্যাভ এ বেস বাই 2030। জাপান এবং ইন্ডিয়া প্রত্যেকটা দেশের একটা পরিকল্পনা আছে 2030 সালের মধ্যে তারা চাঁদে একটা মনুষ্য বসতি স্থাপন করবে। দ্য বিগেস্ট ব্যারিয়ার মানে আমরা বলেছিলাম বাঁধা, টু আ বেস ইস মানি। চাঁদে যে একটা ঘাঁটি করা হবে তার ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে অর্থ, অর্থাৎ এখানে প্রচুর অর্থ লাগবে। ম্যানি পিপল উইদিন নাসা ইনক্লুডিং বাস অল্ড্রিন, তোমার ওই যে 1969 সালে যখন চাঁদে আমেরিকার নভোচারীরা চাঁদে অবতরণ করেছিল, তাদের মধ্যে একজন ছিলেন বাস অল্ড্রিন। তো নাসার অনেকে যার মধ্যে বাস অল্ড্রিনও আছেন, হ্যাভ ক্রিটিসাইজড, সমালোচনা করেছেন দ্য বিল্ডিং অফ এ মুন বেস, চাঁদে একটা ঘাঁটি স্থাপনের বিষয়ে সমালোচনা করেছেন, কারণ তারা মনে করছেন এত টাকা খরচ করে চাঁদে এটা করার দরকার নেই, saying that NASA should put more focus on different issues like clean energy. তারা বলছেন, যারা নাকি সমালোচনা করছেন অর্থাৎ বিরোধিতা করছেন, তারা বলছেন নাসার উচিত আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার জোর দেওয়া, যেমন নাকি একটা হচ্ছে ক্লিন এনার্জি। ক্লিন এনার্জি বলতে এমন একটা শক্তি যে শক্তিটা তোমার যে করে না, পরিবেশের ক্ষতি করে না, যেমন এই বায়ু বিদ্যুৎ, পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ ইত্যাদি। ক্লিন এনার্জির আসলে সঠিক বাংলা টার্মটা ইউজ করা হয় না, ক্লিন এনার্জি বলা হয়, তবে আমরা বুঝে নেব ক্লিন এনার্জি বলতে সেই এনার্জি যেটা নাকি পরিবেশ বান্ধব। While many alternatives to fossil fuels have been investigated, ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, যে জ্বালানিগুলোর উপরে আমরা নির্ভর এখন, সেগুলোকে বলা হয় ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানির অনেকগুলো বিকল্প যখন অনুসন্ধান করা হয়েছে, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable. তো মানুষের শক্তির সরবরাহ সম্পূর্ণরূপে নবায়নযোগ্য করার পথে আমাদেরকে অনেক দূর যেতে হবে। বায়ু বিদ্যুৎ, পানি বিদ্যুৎ, এগুলোকে নবায়নযোগ্য বলা হচ্ছে কেন? কারণ এগুলো হচ্ছে তোমার এগুলোর কোনো নেই, নিঃশেষিত হওয়ার কোনো ব্যাপার নাই। ধরো প্রকৃতিতে বাতাস আছে, পানি আছে, এগুলোই থেকে আবার হবে, কিন্তু তোমার এমনি জীবাশ্ম জ্বালানি তুমি যেটা ব্যবহার করলে সেটা কিন্তু শেষ হয়ে গেল। As of today, about 85% of all energy comes from fossil fuels. এখনও পর্যন্ত আমাদের মোট জ্বালানির শতকরা 85% আসে জীবাশ্ম জ্বালানি থেকে।
The reason clean energy is considered to be important is because fossil fuels aren't expected to last much longer. এখন কেন জীবাশ্ম জ্বালানিকে কেন এখন তোমার বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, তার একটা কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির আশা করা হচ্ছে জীবাশ্ম জ্বালানি আর বেশি দিন টিকবে না। অর্থাৎ এক সময় আমাদের তোমার পেট্রোল, অকটেন, ডিজেল এগুলোর ফুরিয়ে যাবে, ভান্ডার ফুরিয়ে যাবে। তাছাড়া দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, জীবাশ্ম জ্বালানিগুলো পরিবেশের ক্ষতি করে, অ্যান্ড দে হ্যাভ লেড টু টেনশনস বিটুইন নেশনস, এবং এগুলো পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। অর্থাৎ তেলের জন্য বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে। 1990-এর দশকে যখন তোমার আমেরিকা এবং তার মিত্র শক্তির সাথে ইরাকের যে যুদ্ধটা হয়, পরবর্তীতে আরেকবার হয়েছিল, সেটা বলা হয়ে থাকে যে ওয়ার ফর অয়েল। অর্থাৎ আমেরিকা আসলে মূলত ইরাকের তেলগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য, ইরাক যেহেতু একটা তেল সমৃদ্ধ দেশ, এই যুদ্ধটা বাঁধিয়েছিল বলে বলা হয়। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন জাতি তেল সম্পদকে সমৃদ্ধ করার জন্য, অপরের তেল সম্পদ নিয়ে নেওয়ার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। দ্য রিজন ক্লিন এনার্জি ইজ হার্ড টু কাম বাই is that we have spent the past 150 years dependent on oil. অর্থাৎ বলা হচ্ছে, আরেকটা কারণ বলা হচ্ছে তোমার নবায়নযোগ্য ক্লিন এনার্জির ব্যবহারের পথে আমাদের যাওয়ার ক্ষেত্রে আরেকটা কঠিন ব্যাপার হচ্ছে, আমরা বিগত 150 বছর আমরা কাটিয়েছি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে। অ্যান্ড ইটস কোয়াইট ডিফিকাল্ট টু মেক দ্য সুইচ। এখানে টু মেক দ্য সুইচ মানে পরিবর্তন। অর্থাৎ আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে যে চলে আসবো, সেটা একটু কঠিন, কারণ পরিবর্তন সবসময় একটু কঠিন নতুন কিছুকে গ্রহণ করা। সাম হ্যাভ ইভেন সাজেস্টেড দ্যাট দ্য টেকনোলজি ফর প্রডিউসিং ভাস্ট অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি অলরেডি এক্সিস্ট। অনেকে বলতে চাইতেছে প্রচুর পরিমাণ ক্লিন এনার্জি তৈরির যে প্রযুক্তি, সেটা কিন্তু ইতিমধ্যে সেটা আছে বর্তমান, বাট ইটস বিং সাপ্রেস। কিন্তু সে প্রযুক্তিকে দমিয়ে রাখা হয়েছে বাই বিগ অয়েল কোম্পানিজ, বড় বড় তেল কোম্পানিগুলো দ্বারা। কারণ বড় বড় তেল কোম্পানিগুলো ভাবছে যদি ক্লিন এনার্জি উৎপাদিত হয়, তখন তো তাহলে তাদের তেলের ব্যবসা জমবে না, যার কারণে তারা ওই প্রযুক্তিগুলোকে সামনে আসতে দিচ্ছে না। However, several European countries have produced considerable amounts of clean energy. তো যাই হোক, কিছু কিন্তু ইউরোপীয় দেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ক্লিন এনার্জি প্রস্তুত করেছে। কারেন্ট মেথডস অফ ক্লিন এনার্জি ইনক্লুড উইন্ড, সোলার, জিওথার্মাল, টাইডাল, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল। বর্তমানে তোমার ক্লিন এনার্জি যে সমস্ত পদ্ধতি ব্যবহার করে বা যে সমস্ত উৎস ব্যবহার করে ক্লিন এনার্জি প্রস্তুত করা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে উইন্ড, বাতাস, যে বায়ুবিদ্যুৎ, সোলার, সৌরবিদ্যুৎ, জিওথার্মাল, তাপবিদ্যুৎ, টাইডাল স্রোত ব্যবহার করে, হাইড্রো পাওয়ার, জলবিদ্যুৎ, এই যে আমাদের কাপ্তাইতে যেটা আছে, নিউক্লিয়ার, তোমার পারমাণবিক বিদ্যুৎ, অ্যান্ড বায়োফুয়েল। বায়োফুয়েল হচ্ছে তোমার জৈব জ্বালানি, ওই যে বিভিন্ন প্রাণীর যে উচ্ছিষ্ট ব্যবহার করে যে জ্বালানিটা তৈরি করা হয়। কিউর ফর ক্যান্সার। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজ অফ দ্য মডার্ন এরা। ডেডলি মানে মরণ ঘটা এমন কিছু, ডেডলি আর ডেডলিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি। বর্তমান যুগের সবচেয়ে মারাত্মক মরণ ব্যাধিগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যান্সার। এভার সিন্স দ্য ডেজ অফ হিপোক্রেটস পিপল হ্যাভ বিন সার্চিং ফর এ কিউর। এখানে একজন বিখ্যাত ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে। তার সময় থেকে লোকজন কী করছে, ক্যান্সারের একটা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছে। ক্যান্সার ইজ সিমিলার টু দ্য কমন কোল্ড। সর্দি ঠান্ডার সাথে তোমার ক্যান্সারের একটা মিল আছে, ইন দ্যাট এই বিবেচনায় যে অলদো দেয়ার আর মেনি ওয়েজ টু ট্রিট ইট। সর্দির চিকিৎসা করার যদিও বা অনেকগুলো উপায় আছে, মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ কিউর। কিন্তু সর্দির যথাযথ প্রতিকারের জন্য একটা আধুনিক ওষুধ কিন্তু এখনও আবিষ্কার হয়নি। অর্থাৎ অনেকগুলো ওষুধ খাই আমরা সর্দি জ্বরে, কিন্তু একেবারে ইফেক্টিভ ওষুধ কিন্তু এখনও আসেনি। দিস ইজ পার্শিয়ালি বিকজ লাইক দ্য কমন কোল্ড দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার। এরকম কমন কোল্ডের মতো সর্দির মতো ক্যান্সারের ক্ষেত্রেও বিভিন্ন ধরন আছে, অ্যান্ড দে আর স্লাইটলি ডিফারেন্ট, এবং সেই ক্যান্সার রোগের ধরনগুলো সামান্য পার্থক্য আছে এগুলোর মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, with over 7 million deaths per year, cancer is much more serious than the common cold. যদিও বা কমন কোল্ডের সাথে সর্দির সাথে ক্যান্সারের একটা সাদৃশ্য আছে, কিন্তু পার্থক্য বিরাট। কীরকম বিরাট?
কারণ সাধারণ জ্বর সর্দিতে মানুষের মৃত্যু ঘটে না, কিন্তু ক্যান্সারে প্রতি বছর 7 মিলিয়নের উপর মানুষের মৃত্যু ঘটে। এ ওয়াইড অ্যাসর্টমেন্ট অফ ড্রাগ, অ্যাসর্টমেন্ট মানে সমাবেশ, কোনো জিনিসের সমাবেশ। এটা একই রকমের জিনিসের সমাবেশ হতে পারে বা একাধিক জিনিসের সমাবেশ হতে পারে। এ ওয়াইড অ্যাসর্টমেন্ট অফ ড্রাগস, ড্রাগস মানে ওষুধ, কেমিক্যাল, রাসায়নিক দ্রব্য, স্টেম সেল, স্টেম সেল আমাদের শরীরে একদম সেল, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাস, মানে জিন পদ্ধতি ব্যবহার করে ভাইরাস, অর্থাৎ ভাইরাসের মাধ্যমে চিকিৎসা করা হয়। কিন্তু এই যে ভ্যাকসিন আবিষ্কার করা হয় সেখানে কিন্তু ভাইরাস ব্যবহৃত হয়। অ্যান্ড ইভেন আর্সেনিক হ্যাভ অল বিন প্রপোজড অ্যাজ ক্যান্সার কিউরস। তোমার ওষুধ, রাসায়নিক দ্রব্য, স্টেম সেল, সেল মানে আমরা জানি কোষ, তারপরে জিনগতভাবে মডিফাইড করা মানে পরিবর্তন করা, ঘটানো ভাইরাসের মাধ্যমে, এমনকি আর্সেনিক একটা বিষাক্ত পদার্থ, সেটার মাধ্যমে ক্যান্সার সারানোর একটা প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে। আজকে এতটুকু, পরের ক্লাসে আমরা মানে এটার এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। গুড বাই।